ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রিক্টার স্কেলে মাত্রা ছিল ৩.৬। বিকেল ৪টা ১৫ এ কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এছাড়া বুধবার দিবাগত রাত ৩:৩০টার দিকে সিলেট ও টেকনাফেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ ১৩ ঘণ্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে ৩বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত শুক্র ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে ৪বার ভূমিকম্প হয়। শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে ১০ জন নিহত হয়, আহত হয় ৬০০-রও বেশি মানুষ। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ৩ মামলার প্রত্যেকটিতে শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। মুশফিকুর রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটিতে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর কারাদণ্ডের সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় পড়ার সময় পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। টানা ৪বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতিতে দুঃখ প্রকাশ করেন বিচারক। বলেন, এই প্রতারণার মাধ্যমে তিনি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ৭ বছর করে ৩ শতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা। অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ৬ করে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে পর্যবেক্ষণে বলা হয়। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতে রুচিসম্মত না এবং এটা কোনো মানুষের বোধগম্বনা, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এছাড়া ৩ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে মোট ১৮ বছরের জেল দিয়েছে আদালত। আর রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এ ধরনের দুর্নীতি প্রতিরোধে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার সাজার রায় প্রমাণিত হয়েছে, অপরাধী যত ক্ষমতাবান হোক তার বিচার হবেই। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে ডাক্তার মিলনের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না। প্রতিদিনই শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি উন্মোচিত হচ্ছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ের ফসল একমাত্র বিএনপি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। জনগণকে বিভ্রান্ত করে যারা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না।
তো তার পরিস্থিতি দেখছি আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয়, আরও উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানালেন আসিফ মাহমুদ। তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন বলেও জানান তিনি। তবে কোথায় কোন দলের প্রার্থী হিসেবে ভোটে অংশ নেবেন তা নিশ্চিত করেননি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিদায়ের সুর অন্তর্বর্তী সরকারে দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সেই পথে সবার আগে যাত্রী হচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছিল। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তাদের সাথে আরও কয়েকজন উপদেষ্টা সহ সরকারে থাকা অনেকেই নির্বাচনে অংশ নেবেন। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারি বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন আসিফ মাহমুদ। সেখান থেকেই নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে এখন বলছেন আসন ঠিক হয়নি। এনসিপি নাকি অন্য দল থেকে নির্বাচন করবেন, পরিষ্কার করেননি তাও। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। এনসিপিতে যাচ্ছেন না আপনি, গণ অধিকার পরিষদে যাচ্ছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, এই যে নানা গসিপগুলো চলছে। আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই প্রার্থী হতে যাওয়া ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা, এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন, এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনে দায়িত্ব পালনের ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। জাতীয় নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে কমিশনকে জানান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক এই বৈঠক চলে 3 ঘণ্টা ব্যাপী। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় যৌথ বাহিনী মোতায়েনের বিষয়টি বৈঠকের আলোচনায় বেশি গুরুত্ব পায়। সার্বিক সমন্বয়ের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সদা প্রস্তুত থাকবেন। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালনের বিষয়টি যথাযথভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক উৎসবমুখর পরিবেশের নির্বাচন কে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসির প্রথম প্রাক প্রস্তুতিমূলক বৈঠক হয় 20 অক্টোবর। ওই সভায় ভোটের আগে ও পরে
8 দিন নিরাপত্তা বাহিনীর মোতায়েনের প্রস্তাব আসে। দুর্নীতি দমন কমিশন সহ 4টি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টারা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন, মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ 4টি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব কূটনৈতিক ও বাস্তবিক পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকারগুলো তার সুফল ভোগ করবে বলে জানান প্রেস সচিব। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন, আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে। আমরা মনে করি যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনি হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো। রাজুক আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে রাজুকের আদলে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থ্যাংক ইউ ভেরি মাচ।